নমস্কার, কেমন আছো সবাই? গপসপ শো এই চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। তো সেদিন দিল্লির ইসকন মন্দিরে গিয়েছিলাম, তো ভাবলাম মন্দিরের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করি। যদিও সম্পূর্ণভাবে ডিটেলসে ভিডিও নিতে পারিনি, কারণ দিল্লির গরম আবহাওয়ায় বাইরে বের হলে ইচ্ছে করে না আর ভিডিও করতে। তো যতটুকু সম্ভব হয়েছে চেষ্টা করেছি। দিল্লির ইসকন মন্দিরের সম্পূর্ণ নাম হচ্ছে শ্রী শ্রী রাধা পার্থসারথী মন্দির। দিল্লি ইসকন মন্দির এটি হচ্ছে নেহরু প্লেস মেট্রো স্টেশন এবং ওখলা এনএসআইসি মেট্রো স্টেশন থেকে কাছে। আমরা ওখলা এনএসআইসি মেট্রো স্টেশন থেকে গিয়েছিলাম, কারণ আমরা প্রথমে লোটাস টেম্পল এবং কালকাজি টেম্পলে যাই, তারপরে বিকেলের দিকে দুপুরের পরে আমরা দিল্লি ইসকন মন্দিরে যাই, কারণ ইচ্ছে ছিল সন্ধ্যারতি দর্শন করা। তবে আমাদের দর্শন করার হয়ে ওঠেনি, কারণ আমরা যেখানে থাকি সেখান থেকে দিল্লি ইসকন টেম্পলে যেতে 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে। তো আমরা যদি দর্শন করতাম তাহলে আর লাস্ট মেট্রোটা পেতাম না। 52 মেট্রো স্টেশন পর্যন্ত রাত 11টা পর্যন্ত মেট্রো খোলা থাকলেও 51 থেকে আলফা 1 মেট্রো রাত 10টার পরে বন্ধ হয়ে যায়। তাই আমরা সন্ধ্যার আগে তাড়াতাড়ি বের হয়ে চলে আসি। তো তারপরে মন্দিরে ঢুকে দেখলাম চেকিংয়ের ব্যবস্থা আছে। চেকিং করে তারপরে মন্দিরে প্রবেশ করলাম। তারপর শু স্টলে শু রেখে মন্দিরে ঢুকি। দিল্লি ইসকন মন্দিরটি হরেকৃষ্ণ পর্বতের ওপর অবস্থিত। এটি দূর থেকে দেখতে এতটাই সুন্দর এবং মনোমুগ্ধকর। দূর থেকে যখন আপনি সামনাসামনি দেখলেই বুঝতে পারবেন। আর এই মন্দিরের নির্মাণশৈলী এতটাই সুন্দর এবং এতটাই শান্ত পরিবেশ যেন মন জুড়িয়ে যায়। যদিও সম্পূর্ণ ভিডিও ক্লিপ নিতে পারিনি, তো যতটুকু নিয়েছি আশা করি এর থেকেই বোঝা যাবে যে মন্দিরটি কতটা সুন্দর। তারপরেই চোখে পড়ল ভগবানের কালীয়নাগ দমনের সেই লীলার একটি নির্মাণ। এই মন্দিরটি রাধা পার্থসারথীর রূপে ভগবান কৃষ্ণ এবং দেবী রাধার একটি বিখ্যাত বৈষ্ণব মন্দির। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহেব সিং ভার্মা এবং সুষমা স্বরাজের উপস্থিতিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী 1998 সালে মন্দিরটি উদ্বোধন করেছিলেন। এটি ভারতের নয়াদিল্লির কৈলাস এলাকার পূর্বে হরেকৃষ্ণ পাহাড়ে অবস্থিত। এপাশে দেখতে পাচ্ছেন স্টল আছে, এখানে বুক স্টল, বিভিন্ন সুইট শপ রয়েছে। আর দিল্লির ইসকন মন্দির অচ্যুত কানুবিন্দের দ্বারা পরিকল্পিত ও নির্মিত। অচ্যুত কানুবিন্দে 1993 সালে শ্রীল প্রভুপাদের অনুসারীদের জন্য এই মন্দির কমপ্লেক্সটি নির্মাণের জন্য একটি প্রো বোনো কমিশন গ্রহণ করতে সম্মত হন। এটি ভারতের বৃহত্তম মন্দির কমপ্লেক্সগুলোর মধ্যে একটি। এতে পুরোহিত এবং সেবকদের জন্য অসংখ্য কক্ষ রয়েছে। মন্দিরটিতে 375 আসন বিশিষ্ট একটি অডিটোরিয়ামও রয়েছে, যা সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। মন্দিরে অনেক আবাস রয়েছে যা প্রশাসনিক উদ্দেশ্যে এবং বিভিন্ন সেমিনারের জন্য ব্যবহৃত হয়। এটি 4টি বিস্তৃত ভাগে বিভক্ত। এই মন্দিরটি একটি পাহাড়ের উপরে অবস্থিত হওয়ায়
এর রয়েছে অসংখ্য সিঁড়ি। এই অসংখ্য সিঁড়ি পেরিয়ে যখন একটু ক্লান্ত লাগছিল, ঠিক তার কিছুক্ষণ পরেই যখন মন্দিরের ভেতরে প্রবেশ করি, তখন মৃদু আওয়াজে যখন কীর্তন শুনি, ঠিক তৎক্ষণাৎই নিমেষেই সেই ক্লান্তি দূর হয়ে যায়। সিঁড়ির ধাপ পেরিয়ে মন্দিরে উঠতে হাতের ডানে দেখতে পেলাম পূজা অর্চনা সেবা এবং ফ্লাওয়ার সেবার দুটি স্টল। হয়তো এখান থেকে চাইলে ভগবানের জন্য ফুল নিয়ে যাওয়া যাবে এবং পূজা অর্চনা সেবার জন্য হয়তো কোনো সামগ্রী নিয়ে যাওয়া যাবে। আমাদের হাতে সময় সীমিত থাকার কারণে আমরা আর স্টলে ঢুকতে পারিনি। দিল্লির আবহাওয়া এতটাই উত্তপ্ত, যেমন এখানে গরমের সময় প্রচণ্ড গরম এবং শীতের সময় প্রচণ্ড শীত। তো যেহেতু সকালে আমরা বের হয়েছিলাম, তাই সকাল থেকে কালকাজি এবং লোটাস টেম্পল, তো তারপরে দিল্লি ইস্কন মন্দিরে আসা। তো বারবার মনে হচ্ছিল এই উত্তপ্ত গরমে বের হয়ে বোধহয় ভুল করেছি। তবে যখন ভগবানকে দর্শন করি তখন আর সেই মনে হওয়াটা আর থাকে না। মন্দিরে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পবিত্র গ্রন্থ দ্য গ্লোরি অফ ইন্ডিয়া বৈদিক কালচারাল সেন্টারে বিস্ময়কর ভগবদ্গীতা, যা বিশ্বের কোনো ধর্মীয় পাঠ্যের বৃহত্তম মুদ্রিত বই। ইতালীয় মুদ্রিত বিস্ময়কর ভগবদ্গীতা, এর ওজন 800 কেজি এবং পরিমাণ 2.8 মিটারেরও বেশি। এটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019-এ উন্মোচন করেছিলেন। ত্রিদণ্ডী সন্ন্যাসী গোপাল কৃষ্ণ গোস্বামী এবং ভারতের সংস্কৃতি মন্ত্রী ডক্টর মহেশ শর্মার উপস্থিতিতে। মন্দির প্রাঙ্গণে ঢোকার পরই প্রথমে বাদিক থেকে রয়েছেন প্রভুপাদ, তারপরে নৃসিংহদেব, গৌরনিতাই, রাধা মাধব এবং রয়েছেন রাম লক্ষ্মণ এবং সীতা দেবীর বিগ্রহ। আমি যখন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি তখন প্রভুপাদের কণ্ঠে প্রভুপাদের কীর্তন রেকর্ড চলছিল। বৃহত্তম গীতা প্রদর্শনীর কক্ষে প্রবেশ করার পরে ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। তারপরে যখন বের হওয়ার জন্য বের হই বাড়ির উদ্দেশ্যে, তখন দেখলাম প্রসাদ বিতরণ চলছে। তারপরে প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়ে যাই। এখানে প্রসাদটা এতটাই সুস্বাদু, আমি দ্বিতীয়বার লাইনে দাঁড়িয়ে যাই প্রসাদ নেওয়ার জন্য। এই তো সবাই একে একে প্রসাদ নিয়ে লাইন থেকে চলে যাচ্ছে। প্রসাদ নেওয়ার ব্যবস্থাটা খুবই সুশৃঙ্খল। এটি ছিল বৈকালীন ভোগের প্রসাদ। এবং আমরা আসার আগে দিল্লি ইস্কন মন্দির থেকে গজা প্রসাদ নিয়ে আসি একাদশীর পালনের জন্য। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও জানিও। আজ এ পর্যন্তই, নমস্কার।